নেভাডার রেনোতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে একের পর এক বাড়িঘর। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে কয়েকটি জায়গায় ফায়ার ট্রাকের ওপর দিয়েও আগুন লাফিয়ে যাওয়ায় ফায়ার ফাইটারদের হটস্পটে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিবর্তনশীল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে প্রায় 90,000 মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শনিবার শুরু হওয়া হক ফায়ার রেনোর উত্তর পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। হামবোল্ট টোয়াবে ন্যাশনাল ফরেস্টের পিভাইন পিক এলাকা থেকে আগুন ছড়িয়ে প্রায় 20 বর্গমাইল বা 53 কিলোমিটার এলাকা পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন আগুনটি মানবসৃষ্ট এবং এর কারণ নিয়ে তদন্ত চলছে। রেনোর প্রায় 14,000 বাড়িকে গোনাও উচ্ছেদ জোনের আওতায় রাখা হয়েছে। এই এলাকা ইউনিভার্সিটি অব নেভাডা ক্যাম্পাসের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত। নেভাডার গভর্নর জো লোম্বার্ডো ওই কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। বর্তমানে শত শত ফায়ার ফাইটার স্থল ও আকাশপথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দুর্গম এলাকায় পৌঁছাতে বিমান ব্যবহার করা হচ্ছে। আগুনে ইতোমধ্যে 10,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন আগুন নিয়ন্ত্রণে কয়েকশো ফায়ার ফাইটার কাজ করছেন। এলাকাটি দুর্গম হওয়ায় বিমান ব্যবহার করে আগুন মোকাবেলা করা হচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে এটি প্রয়োজনীয় ব্যবস্থা বলে জানান তিনি। তীব্র বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক উদ্ভিদ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। উচ্ছেদ এলাকার কাছেই একটি কারাগার থাকায় সেটি নিরাপত্তা নিয়েও নজর রাখছেন কর্মকর্তারা। বাসিন্দাদের অনলাইন মানচিত্র পর্যবেক্ষণ করে আগুন এগিয়ে এলে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আগুনে 13,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে যাওয়ার পাশাপাশি হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শক্তিশালী বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক গাছপালার কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। দাবানলের বিস্তার ও উচ্ছেদ পরিস্থিতি আরও বড় আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ এলাকায় সরে গেছেন। একই সঙ্গে আগুনে ফায়ার ফাইটার ও সাধারণ মানুষের আহত হওয়ার খবরও পাওয়া গেছে। কর্মকর্তারা জানান আগুনে 3 জন বেসামরিক ব্যক্তি ও 3 জন উদ্ধারকর্মী আহত হয়েছেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন আগুনটি মানবসৃষ্ট হলেও এর সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। কর্মকর্তারা সতর্ক করেন বনাঞ্চলে মানুষের সতর্ক থাকা জরুরি। দীর্ঘদিনের অত্যন্ত শুষ্ক পরিস্থিতির সঙ্গে গরম ও প্রবল বাতাস যুক্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। সামান্য আগুনের উৎস থেকেও দ্রুত ভয়াবহ দাবানল তৈরি হচ্ছে। রেনোর উত্তর পশ্চিমাঞ্চলে হক ফায়ারের দ্রুত বিস্তার এখন স্থানীয় বাসিন্দা, ফায়ার ফাইটার ও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। পরিবর্তনশীল বাতাস ও শুষ্ক পরিবেশের মধ্যে আগুনের নতুন হটস্পট তৈরি হওয়ার আশঙ্কায় উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে। কানাডার বিরুদ্ধে আমেরিকার একটি স্টেটের মতো সুবিধা ভোগ করার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি বলেন আমেরিকান কৃষি পণ্যে কানাডার দীর্ঘদিনের উচ্চ শুল্ক আর মেনে নেওয়া হবে না। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি সতর্ক করেন বাণিজ্য সংঘাতে কানাডাই বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। তবে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দুই দেশের স্বার্থে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। আমেরিকা কানাডার বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ায় দুই দেশের সম্পর্কে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবার ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প দাবি করেন আমেরিকার কোনো স্টেট না হয়েও স্টেটের মতো সুবিধা চায় কানাডা। তিনি বলেন বহু বছর ধরে আমেরিকার কৃষকদের উপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করছে কানাডা, এমনটা আর হতে দেবেন না বলেও ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন কানাডা আমেরিকার কাছ থেকে বেশি সুবিধা নিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধে তারা জিততে পারবে না বলেও সতর্ক করেন তিনি। Treat us the worst, and the fact that we provide their security for them, and they take advantage of us. I think President Trump was the first one to go, you know what, that's not the kind of relationship that friends should have. এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন দুই দেশের অর্থনীতির স্বার্থে সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত। তুমুল দর কষাকষির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য ধরে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক টম মুকলিয়ার মনে করেন আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের অর্জন হিসেবে দেখাতে কানাডার সাথে একটি বাণিজ্য চুক্তি করতে চান ট্রাম্প। কানাডিয়ান গ্লোবাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের ফেলো এরিক মিলারের মতে কানাডাকে আমেরিকার 51তম স্টেট হিসেবে দেখতে চান ট্রাম্প। দ্রুতই দুই দেশের আলোচনায় ফেরাটা কঠিন হবে বলেও মনে করেন তিনি। আমেরিকার বাণিজ্য বিশেষজ্ঞ ওয়েন্ডি কাটলারও মনে করেন বাণিজ্য আলোচনায় কানাডার পক্ষে আমেরিকার দাবি মেনে নেওয়া অসম্ভব ছিল। তবে কানাডার পাল্টা শুল্ক কার্যকরের আগে পরিস্থিতি পাল্টে যেতে পারে বলেও মনে করেন তিনি। আমেরিকার অর্থনৈতিক যুদ্ধে কেউ অংশ নিলে তাদের শত্রু হিসেবে গণ্য করে সরাসরি হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য দেশকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ নিলে তার ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। ট্রাম্প যদি আর কোনো নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন তবে আমরা তার কঠোর প্রতিশোধ দেব, আর তা হবে ভূমিকম্পের মতো ধ্বংসাত্মক। প্রতিবেশী এবং বিশ্বের অন্যান্য দেশকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেই দেশই নিষেধাজ্ঞায় অংশ নেবে তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হবে। আমরা প্রথমে আলোচনা করে তাদেরকে নিষেধাজ্ঞা থেকে সরে আসতে এবং আমেরিকা থেকে দূরত্ব বজায় রাখতে বলবো, কিন্তু তারা যদি তা না করে তবে আমরা সেই দেশের স্বার্থে আঘাত হানব। এর আগে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে একই রকম কথা বলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার দাবি, প্রতিবেশী দেশগুলো থেকে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অসংখ্য বার্তা পেয়েছে ইরান। ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকা নিজের মিত্রদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সিনেট মেজরিটি হুইপ জন বারাসো বলেন, দেশের নিরাপত্তার স্বার্থেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেয়া জরুরি। দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণাকে স্বাগত জানিয়ে সেনেটর বারাসো বলেন, এর ফলে ইরানের শাসক গোষ্ঠী নিজেদের ভুল বুঝতে পারবে। বিশ্লেষকরা বলছেন, ইরান মনে করছে আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে দেশটির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এটিকে তেহরানের ভুল ধারণা বলে অভিহিত করেছেন অবসরপ্রাপ্ত 4 স্টার জেনারেল জ্যাক কিন। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞাতেই থেমে থাকবেন না, বরং প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক পদক্ষেপ নিতে পারেন তিনি। এবারের মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের উপর এক ধরনের গণভোট হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। রোববার এনবিসি নিউজকে তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টির ভেতরে বিভিন্ন বিষয়ে আদর্শগত মতপার্থক্য থাকলেও ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতায় দলটি ঐক্যবদ্ধ। অন্যদিকে রিপাবলিকান সেনেটর টিম স্কট সেনেটে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ডেমোক্রেটিক পার্টির কয়েকজন প্রার্থীকে উগ্র বলে সমালোচনা করেন। মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে, ডেমোক্রেটিক পার্টিতে প্রথাগত মূলধারা ও প্রগতিশীলদের দ্বন্দ্ব ততই প্রকট হয়ে উঠছে। সাম্প্রতিক কয়েকটি দলীয় প্রাইমারিতে প্রগতিশীলদের জয়ের পর আরও প্রকাশ্য রূপ নিয়েছে এই বিরোধ। যদিও রবিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এটিকে দলের অভ্যন্তরে একটি গঠনমূলক বিতর্ক হিসেবে অভিহিত করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। এটি ডানপন্থী বনাম বামপন্থীদের বিরোধ নয় বলেও মন্তব্য করেন তিনি। সেনেটর হলেনের দাবি, আদর্শগত মতবিরোধ থাকলেও ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটরা পুরোপুরি ঐক্যবদ্ধ। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলোর উপর জনমত যাচাইয়ের সুযোগ বলে বর্ণনা করেন তিনি। ট্রাম্প প্রশাসনকে আইন অমান্যকারী ও বেপরোয়া হিসেবে অভিহিত করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে তার প্রধান প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছেন। তবে রিপাবলিকান সেনেটর টিম স্কট বর্তমান পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসনের নীতিগুলোকে দায়ী করেছেন। ডেমোক্রেটিক সেনেটর প্রার্থীদের বিভিন্ন নীতি এবং তাদের রাজনৈতিক অবস্থানেরও কড়া সমালোচনা করেন তিনি। এদিকে কুক পলিটিক্যাল রিপোর্টের সাম্প্রতিক প্রতিবেদনে টেক্সাস, আইওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপাবলিকান অধ্যুষিত স্টেটে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। যদিও সেনেটর স্কট মনে করেন, সেনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবেন তারা। তবে রাজনৈতিক বিশ্লেষক টেরেন্স উডবেরির মতে, ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ডেমোক্র্যাটরা হাউসের পাশাপাশি সেনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। অন্যদিকে ফ্লোরিডার ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে অনেক কম তহবিল নিয়ে বড় জয় পাওয়া স্টেট রিপ্রেজেন্টেটিভ অ্যাঞ্জি নিক্সন দাবি করেছেন, ডেমোক্র্যাটদের পাশাপাশি অনেক স্বাধীন ও রিপাবলিকান ভোটাররাও তাকে সমর্থন দিচ্ছেন। রিপাবলিকান অধ্যুষিত আরকানসার ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী হ্যালি শোফনার মনে করেন, স্টেটটির ভোটাররা অত্যন্ত স্বাধীনচেতা এবং তারা এবার অন্ধভাবে কোনো দলের পক্ষে ভোট দেবেন না। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে হাউস ও সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি দাবি করছেন, বর্তমান তথ্য উপাত্ত অনুযায়ী জানুয়ারিতে ডেমোক্রেটরা হাউসের নিয়ন্ত্রণ ফিরে পাবে। অন্যদিকে স্পিকার মাইক জনসন রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়ানোর ব্যাপারে
আত্মবিশ্বাসী। ভোটার উপস্থিতি, অর্থনীতি, ট্রাম্প প্রশাসনের নীতি, সম্ভাব্য তদন্ত এবং সমাজতন্ত্র ও কমিউনিজমের বিতর্ক নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে হাউজের নিয়ন্ত্রণ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবেরি। তার দাবি, বর্তমান তথ্যউপাত্ত বলছে নভেম্বরের নির্বাচনের পর ডেমোক্রেটরা হাউজের নিয়ন্ত্রণ ফিরে পাবে। একই সঙ্গে রিপাবলিকানদের দাবি তারা হাউজের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াবে। কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবেরি বলেন, বর্তমান তথ্য খুব স্পষ্ট। ডেমোক্রেটরা শুধু হাউজে জয়ী হবে না, জানুয়ারিতে তারা আবারও নিয়ন্ত্রণ নেবে। তার ভাষায়, সাধারণ মানুষ অর্থনীতি, আবাসন, জ্বালানি ও খাবারের বাড়তি দাম নিয়ে চাপে রয়েছে এবং সরকারের ওপর আস্থা হারাচ্ছে। এসব কারণে নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে ভোটারদের অংশগ্রহণ বাড়বে বলে তিনি মনে করেন। হাউজের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করতে পারে বলেও জানান স্ট্যান্সবেরি। তার মতে, এপস্টিন ফাইল, প্রেসিডেন্ট ও তার পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সম্ভাব্য বেআইনি সুবিধা নেয়ার বিষয়গুলো তদন্তের আওতায় আসবে। প্রয়োজনে অভিশংসনের মতো সাংবিধানিক ব্যবস্থাও বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি। অন্যদিকে মিজোরি স্টেটের সাবেক আইন প্রণেতা ডন ক্যালোয়ে মনে করছেন, হোয়াইট হাউস হাকিম জেফ্রিসকে সম্ভাব্য পরবর্তী স্পিকার হিসেবে বিবেচনা করেই তার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। জ্যারেড কুশনারের সঙ্গে জেফ্রিজের বৈঠককে তিনি আগামী হাউস নেতৃত্বের সঙ্গে কাজের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন। এদিকে সাবেক বুশ প্রশাসনের কর্মকর্তা অ্যাশলি ডেভিসের মতে, রিপাবলিকানদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভোটারদের উৎসাহের ঘাটতি। এ কারণে ট্রাম্প নিজেই সমর্থকদের তাকে ব্যালটে থাকা প্রার্থীর মতো বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেভিস মনে করছেন, রিপাবলিকানদের পরাজিত করতে ডেমোক্রেটদের মধ্যে এখন বেশি আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে স্পিকার মাইক জনসন দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হাউজে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াবে। তার বক্তব্যে ডেমোক্রেটদের মধ্যে সমাজতন্ত্র, মার্ক্সবাদ ও কমিউনিজমের প্রভাবকে বড় নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরা হয়েছে। মাইক জনসন বলেন, এবারের নির্বাচন কমন সেন্স ও কমিউনিজমের মধ্যে প্রতিযোগিতা। তার দাবি, দেশজুড়ে সমাজতন্ত্র ও মার্ক্সবাদের উত্থান একটি গুরুতর হুমকি এবং রিপাবলিকানদের এ বিষয়ে ভোটারদের সতর্ক করতে হবে। ট্রাম্প ব্যালটে না থাকলেও তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা ও নীতিগুলোই এবারের নির্বাচনে ব্যালটে রয়েছে বলে মন্তব্য করেন জনসন। তার দাবি, এই বিষয়ে রিপাবলিকানরা নিজেদের ভোটারদের সক্রিয় করে নির্বাচনে জয়ী হবে। FDA নতুন কমিশনার পদে ডক্টর হেইডি ওভারটনের মনোনয়ন ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংস্থার সাবেক কমিশনার ডক্টর স্কট গটলিব। এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান ও ফ্লোরিডার গভর্নর প্রার্থী বায়রন ডোনাল্ডস শিশুদের টিকাদান সূচিতে পরিবর্তনের উদ্যোগকে সমর্থন করেছেন। অন্যদিকে CMS অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর মেহমেদ ওজ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী MMR ভ্যাকসিন নেয়াকে সমর্থন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশে সম্প্রতি খাদ্যজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এমন পরিস্থিতিতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নতুন কমিশনার হিসেবে ডক্টর হেইডি ওভারটনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠলেও ডক্টর হেইডি ভালো করবেন বলে আশাবাদ জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের সাবেক FDA কমিশনার ডক্টর স্কট গটলিব। তিনি মনে করেন, হেইডেনের নীতি সংক্রান্ত ভালো অভিজ্ঞতা আছে। ডক্টর হেইডেন টিকা বিরোধী নন বলেও উল্লেখ করেন গটলিব। এদিকে ফ্লোরিডা রিপাবলিকান গভর্নর প্রার্থী বায়রন ডোনাল্ডস জানান, পোলিও ও MMR ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন গবেষণা করবে এবং কংগ্রেসকে যুক্ত করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের প্রশংসা করেন ডোনাল্ডস। US সেন্টার ফর মেডিকেয়ার ও মেডিকেড সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর হেরমেট ওজ জানান, বর্তমান প্রশাসনের নীতির কারণে এশিয়া ও ইউরোপের যে দামে ওষুধ বিক্রি হয় সেই দামে আমেরিকায় ওষুধ বিক্রিতে 17টি কোম্পানি রাজি হয়েছে। এতে ওষুধের বাজারও স্থিতিশীল হয়েছে বলেও মনে করেন তিনি। MMR টিকা একসাথে নেওয়ায় প্রাণঘাতী হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অস্বীকার করেছেন ডক্টর ওজ। তিনি বলেন, MMR ভ্যাকসিন প্রাণঘাতী নয়, তবে প্রেসিডেন্ট চান মানুষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নিক এবং যাতে করে অভিভাবকের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে বলেও মন্তব্য করেন তিনি।